প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে আজও একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। উনি আগেও আমাদের অনুষ্ঠান করেছেন এবং অনেক দর্শক অনেকে আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেও বলেছেন ওনার সম্পর্কে। তো আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর মুস্তফা সরোয়ার আমাদের রতন তালুকদার লাইভ অনুষ্ঠানে। তো আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো সরাসরি মনে হয় প্রশ্ন উত্তরে চলে যাই। প্রশ্ন তো আপনাকে যেটা করতে চাই, আমরা অনেক কিছু কথা বলবো আজকে এই অনুষ্ঠানে, আপনি একাই আমার সঙ্গে। তো প্রশ্নের মাঝে একটি প্রশ্ন বোধহয় খুব প্রাসঙ্গিক, সেটা বলবো যে এই যে জুলাই আগস্ট বিপ্লব হলো, এই যে তথাকথিত বিপ্লব, আমি বলি তথাকথিত বিপ্লব, জানি না আপনি কি বলবেন। তো সেই বিপ্লবের প্রায় এক বছর পর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? হ্যাঁ, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথম দর্শক মণ্ডলী, আপনারা যারা শুনছেন তাদের সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা সালাম জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? প্রায় এক বছর হতে যাচ্ছে, মানে যেটা জুলাই অগাস্টে হয়েছিল সেটাকে কেউ কেউ বলছে অভ্যুত্থান, কেউ বলছে বিপ্লব। এর বিভিন্ন মানে শেডস রয়েছে। আমি একে বলবো যে এটা ডেফিনেটলি একটা অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটেছে। এখন কথা হলো যে আমরা এখন কিরকম রয়েছি। আমরা যদি পেছনে তাকাই এবং বর্তমানের দিকে তাকাই, তাহলে এর তুলনাটা খুব পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন যে অতীতে আমরা কখনো আমরা এমন ধরনের মবের যে কর্মকাণ্ড, এটা কিন্তু আমরা আগে কখনো দেখিনি। বাংলাদেশের ইতিহাসে কখনো কখনো মব হয়েছে, মব যে হয়নি তা বলবো, কিন্তু খুবই মানে মানে লিমিটেড, পরিধিটা ছিল খুবই সীমিত। কিন্তু আমরা দেখলাম যে জুলাই অগাস্টের অভ্যুত্থানের পর এ পর্যন্ত মবের ব্যাপার স্যাপার যেন একটা নর্ম হয়ে দাঁড়িয়েছে। এটাই যেন হয়েছে একটা রীতি। এবং মনে হচ্ছে যে সরকার যেন এর প্রতি রয়েছে তার একটা মৌন সমর্থন। কেন আমি বলছি, যেমন মব যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভিডিওগুলো আমরা সবাই দেখছি। এটা কিন্তু সবার কাছে স্পষ্ট যে কারা কারা এই মবে অংশগ্রহণ করছে, কারা ফেসবুকে এই মবকে উস্কানি দিচ্ছে দেশ থেকে এবং বিদেশ থেকে। এগুলো কিন্তু আমাদের কাছে সব ক্লিয়ার। হ্যাঁ, কারা বাইরে থেকে এমনকি মানে নির্দেশনা দিচ্ছে তাও কিন্তু রয়েছে। কিন্তু এগুলোর এই যে যে মব এই কর্মকাণ্ডে মানে প্রপার্টির ক্ষতি হয়েছে, মানে মানে যেগুলো সম্পদ তার ক্ষতিগ্রস্ত হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, বুলডোজার হয়েছে, মানুষ মরেছে এবং আহত হয়েছে। কিন্তু এগুলোর কি কোনো বিচার হয়েছে? এগুলো কিন্তু সব কিন্তু অতি ক্লিয়ার। আমরা কিন্তু এগুলো জাস্ট যদি ভিডিওগুলো দেখি এবং যারা করেছে তাদেরই যদি ফেসবুকে আমরা যাই, তারা তো এটা অস্বীকার করছে, তারা তো দর্প ভরে এগুলো করছে, কিন্তু দেখা গেল যে এর কোনো বিচার নেই। তার অর্থ যে বর্তমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি যথেষ্ট শ্রদ্ধা করতাম, অনেক এখনো করি, আমি তার কঠোর সমালোচনা করি, আবার কখনো কখনো তার প্রশংসা করি। মানে যেটা আমার কাছে ভালো কাজ মনে হয় সেটাকে প্রশংসা করি, যেটা খারাপ মনে হয় সেটাকে আমি কঠোর ভাষায় সমালোচনা করি। তাই হবে, কারণ পৃথিবীতে কেউই ফেরেশতা নয় কিংবা দেবতা নয়। হ্যাঁ, কাজেই মানুষের মানে ভুল ত্রুটি থাকে। কিন্তু এই যে যে আইন শৃঙ্খলার ব্যাপারটা, যে মবের যে রাজত্ব, এ ব্যাপারটা কিন্তু আমি তাকে সমালোচনা করব কঠোর ভাষায়, যে উনি এর জন্য কিছু করছেন না। তার অর্থ তাহলে কি এটা আমরা মানে এটা থেকে কিন্তু এই প্যাটার্ন রেকগনিশন করে একটা কিন্তু কনক্লুশন করা যায় যে উনি মবোক্রেসিকে মৌনতার মাধ্যমে উনি এটাকে সমর্থন করছেন, এবং বাক্স স্টপ অ্যাট হিম, যে উনি হলেন মানে সরকার প্রধান। কাজে এই সমস্ত যে ঘটনা ঘটছে এর উনি দায়িত্ব কিন্তু এড়াতে পারবেন না। এটা পৃথিবীর কোনো জাতিতে, কোনো কোনো নর্মে, কোনো ইনস্টিটিউশনে, কোনো ফর্মের ভেতরে যে উনি এড়িয়ে যেতে পারেন তা কিন্তু সম্ভব নয়। এটা তারই রেসপন্সিবিলিটি এবং তারই দোষ। কাজে আমি মনে করব যে এই সব দেখে শুনে আমার যেন মনে হচ্ছে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকালটা যেটা দুঃখজনক ভাবে আমার মন ভেঙে যায় বলতে, যে মনে হচ্ছে যেন এটাকে একটা মবোক্রেটিক রেজিম অর মবোক্রেটিক সময় বলা যেতে পারে বাংলাদেশের ইতিহাস। এটাই আমি দেখছি। আর ওদিকে আরো কতগুলো, যেমন ধরুন যে করাপশন, এটা কি বন্ধ হয়েছে? আমরা সবাই তো দেখছি হরদম করাপশন চলছে। এমনকি কোন কোন মন্ত্রণালয়ের এপিএসরা 200, 300, 400 কোটি। তারপরে আমরা দেখছি কি ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল এবং তারা কতিপয় ছাত্র আন্দোলনে কিন্তু মানে এই যে অভ্যুত্থানে কিন্তু অনেক লোক জড়িত ছিল, কিন্তু অল্প কয়েকজন লোক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারাই সমস্ত হালুয়া রুটি খাচ্ছে, এবং তাদের কিন্তু আমরা একটা বিরাট বিরাট পরিবর্তন দেখছি। যেমন ধরুন যে লোক মানে সাইকেল চালাবার সুযোগ ছিল না, হ্যাঁ, অতি দরিদ্র, তারা দেখছি যে এখন 2-3 কোটি টাকার মূল্যের গাড়িতে
চড়ে ঘুরে বেড়াচ্ছে। কথা হলো যে এটা কোথা থেকে এলো? এটা তো আকাশ থেকে কেউ নিয়ে আসেনি, কাজে এটা কেউ তাদেরকে দিয়েছে। কেন দিয়েছে? এবং এই যে দেওয়াটা এবং নেওয়াটা যে একটা অপরাধ, যেটা বিশ্বের যুক্তরাষ্ট্রে যদি আপনি এই কাজ করতে যান তাহলে কিন্তু আপনার দীর্ঘকাল কারাগারে বাসিন্দা হতে হবে, আপনাকে কোনো মাপ নেই। কিন্তু এটা মানে আমি দেখছি যে যতটা মানে আমি ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেহেতু খুব অবজারভেন্ট লোক, উনি সব জিনিস লক্ষ্য করেন, ওনার চোখে কি পড়ছে না যে এই যে কতগুলো লোক যারা হালুয়া রুটি খাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের পার্টনার হয়েছে, আহ, মানে উপদেষ্টা হিসাবে কিংবা অন্যান্য বিভিন্ন ভাবে, এদের যে পরিবর্তন এটা কি ওনার চোখে পড়ছে না? এবং যদি ওনার না পড়ে তাহলে তো আমি বিস্মিত হব, কারণ আই নো দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এটা তার চোখে পড়ার কথা। তো এটা চোখে পড়ার পরেও যদি উনি এটার বিচার না করেন, এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা না করেন, তাহলে কি আমি বলবো যে উনিও এ ব্যাপারে জড়িত? এবং ওনার কতগুলো কাণ্ড কারখানাতে কিন্তু লোক তাই, মানে অনেকেই তাই বলছে যে উনিও ওনার নিজের আখের গুছিয়ে নিচ্ছেন এই ক্ষমতায় এসে। কাজে সব মিলে যেন আমার মনে হচ্ছে একটা হযবরল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপতম, সবচেয়ে মানে আমি কি বলবো যে এমন একটা পিরিয়ডে আমরা যাচ্ছি যেখানে শান্তি নাই, শৃঙ্খলা নেই, যেখানে করাপশন থেমে যায়নি। দ্রব্যমূল্য কিছুটা, আমি কিন্তু এই ব্যাপারে তাকে আমি প্রশংসা করব যে দ্রব্যমূল্য কিছুটা স্টেবল হয়েছে, এবং তাতে আবার মানে যেগুলো প্রডিউস টাইপের, যেগুলো কৃষি পণ্য, তাদের দাম যে কমে গেছে কিছুটা, তাতে কিন্তু কৃষকদেরও আবার ক্ষতি হচ্ছে। যে একটা সরকার চালাবার যে ব্যালেন্সিং অ্যাক্ট, সেক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে যে সরকারের ব্যর্থতা চারিদিকে আমরা দেখছি। হ্যাঁ, তাহলে আমি আমি যদি বলি যে এটার কারণটা কি, এটা কি এমন হইতে পারে যে এটার কারণ যে আরো ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করা, ইলেকশনটাকে এড়ানোর জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে অভিযোগ এনে যে দেশে নির্বাচনের পরিবেশ নেই, সেই অভিযোগে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা প্রয়াস, কি মনে হয় আপনার কাছে? না, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে যে শান্তি শৃঙ্খলা যদি কেউ করতে না পারে, সরকার প্রধান হিসেবে, সরকার হিসেবে যদি মানে কেউ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না আনতে পারে এবং করাপশনকে বন্ধ করতে না পারে, রেপ, অগ্নিসংযোগ, তারপরে সংখ্যালঘুদের উপরে আক্রমণ, এগুলোকে যদি থামানো না যায়, তাহলে তো এটাকে ব্যবহার করে শাসনকে প্রলম্বিত করা, সেটা আমার তো মনে হয় যেন একদম দারুণ অন্যায্য। বরং এটা ব্যর্থতাকে স্বীকার করে অবিলম্বে সরকার মানে রিজাইন দিয়ে দেওয়া, মানে নিজের শাসন থেকে দূরে সরে যাওয়া, পদ কিন্তু ছেড়ে চলে যাওয়া। উনি কিন্তু মাঝে একবার বলছিলেন তিনি পদত্যাগ করতে চান। এটা কি উনি মন থেকে বলেছিলেন, নাকি মনে হয় এটা এটা এক ধরনের টেস্ট না নাটক টাইপের, কি বলবে? এটার কিন্তু বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন। আমি যেহেতু তার মনের কথা বলতে পারবো না, কারণ আমার সে ধরনের যে অতীন্দ্রিয় ক্ষমতা আমার নেই। হ্যাঁ, তাহলে হয়তো আমি বলতে পারতাম। কিন্তু কেউ কেউ এটাকে বলছে নাটক, কেউ কেউ বলছে যে উনি হয়তো সিনসিয়ার। তবে আমার যেন মনে হচ্ছে যে এটার যে ফাইনাল রেজাল্ট আমি দেখেছি এবং যেভাবে উনি এটাকে হ্যান্ডেল করেছেন, উনি যেমন ধরেন বিএনপি, জামাত ইসলামী নেতাদের সঙ্গে উনি দেখা করেননি, তারা চেয়েছে দেখা করতে, হি ডিড নট সি দেম, কিন্তু উনি তার নিজের দলের, ওনার যে নিজস্ব দল যেটা নাগরিক পার্টি, ওদের লোকদের সঙ্গে তখনও কিন্তু ওরা রেকগনিশন, যেটা ইলেকশন কমিশন থেকে যেটা নিবন্ধন, তাও পায়নি, কিন্তু ওদেরকে ডেকেই উনি ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে আলোচনা করেছেন। এতে যেন মনে হয় যেন এটা নাটকও হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা উড়িয়ে দেওয়া যায় না। তবে আমি কিন্তু দিব্যি করে বলতে পারি যে এটা নাটক, কিন্তু সে নাটক যে হয়নি এটাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। না, সেটাই। মানে দ্বিতীয় কথা হলো যে আপনি জানেন যে উনি লন্ডনে এসেছিলেন, এবং তারেক রহমানের সঙ্গে দেখা করলেন। তারেক রহমানের সঙ্গে দেখা হওয়ার পর বাংলাদেশে কিন্তু রাজনীতিতে ইলেকশন হয়তো ফেব্রুয়ারিতে হয়ে যাবে, এই ধরনের একটা আশ্বাস কথা শোনা যাচ্ছিল। রাজনীতিতে কিন্তু একটা স্থবিরতা আসছিল, সবাই কিন্তু একটু চুপ ছিল যে 2-3 সপ্তাহ তেমন আলোচনা হয়নি। এখন আবার সেই আলোচনাটা শুরু হয়েছে, এবং সেই আলোচনাকে অন্যভাবে আসছে। এখন আরেকটা নতুন ইস্যু আসছে যে সংখ্যানুপাতিক নির্বাচন। তো এই যে একটা একের পর এক ঘটনা, এই ঘটনা কি মানে প্রমাণ করে যে এই ঘটনাতে আপনার কি মনে হয় না যে এই ঘটনাটা অনেক অংশে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা মানে পদ্ধতি? এটা মানে হতে পারে, কিন্তু এর অন্যরকম অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশনস রয়েছে। যেমন? তবে একটা একটা জিনিস যে আমি সবসময় বিশ্বাস করি যে প্রত্যেকটা দলেরই, যে আমি ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করি। আমি যুক্তরাষ্ট্রের নাগরিক দীর্ঘকাল ধরে, এবং এখানে আমি ভাইস চ্যান্সেলর ছিলাম, আমি রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনার ছিলাম। এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন, যেখানে আমাকে শত শত হাজার হাজার লোকদেরকে সুপারভাইজ করতে হতো। এসব থেকে আমি যেটা শিখেছি যে আপনার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা যুক্তরাষ্ট্রের ফান্ডামেন্টাল, মানে
অ্যামেন্ডমেন্টস নাম্বার 1 যার ভেতরে রয়েছে, আমি তাকে দারুণ এই ফ্রিডম অফ এক্সপ্রেশনকে আমি খুব মর্যাদা দেই। মানে এই যেমন ধরেন এই যে আমাদের যে যারা শুনছেন দর্শক মন্ডলী, আপনারা যদি সমালোচনা করেন, আমার কথা যদি আপনি বিশ্বাস না করে কাউন্টার আর্গুমেন্ট দেন, আমি কিন্তু আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে যাবে, এবং আমি ওগুলো কিন্তু খুব লক্ষ্য করে পড়ব, এবং আমি নিজকে সংশোধন করারও চেষ্টা করব যদি মনে করি যে ওটা ঠিক। হ্যাঁ, আই উইল অ্যানালাইজ। কিন্তু যদি গালাগালি করেন তাহলে আমি ভাববো যে আপনি নিচু শ্রেণীর, মানে আমি আরো কঠোর ভাষায় বলবো যে আপনি ওই মিসিং লিঙ্ক অফ দ্য হিউম্যান এভলিউশন, নিয়ন্ডারথাল, মিসিং লিঙ্ক, হ্যাঁ, জানোয়ারের কাছাকাছি যদি আপনি গালাগালি করেন, কারণ গালাগালি কোনো ভদ্রলোক করে না। কিন্তু আমি ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করি। কেউ যদি, গালাগালি তো কিছু সংখ্যক ইউটিউবার তো দেশের বাইরে বসে প্রচন্ড অশ্রাব্য ভাষায় গালিগালাজ হ্যাঁ, করে। ওরা করে, ওদেরকে আমি মনে করি নিয়ন্ডার। আপনি তো জানেন যে হিউম্যান এভলিউশনের প্রথম দিকের যে নিয়ন্ডারথাল, হ্যাঁ, ওদের মতো আমার মনে হয় নোংরা, জঘন্য পশু, মানে অলমোস্ট পশুর পর্যায়ে, বিস্ট লেভেলে থাকে আর কি। ওই যারা গালাগালি, ভদ্রলোক কোনোদিন গালাগালি করে, হ্যাঁ, তারা যদি কোনো কিছু পছন্দ না হয় সেটাকে আর্গুমেন্টের মাধ্যমে তারা উপস্থাপিত করে। সে আর্গুমেন্ট হয়তো ভালো নাও হতে পারে, কিন্তু প্রত্যেকের আর্গুমেন্টেরই মর্যাদা আছে। হ্যাঁ, আর্গুমেন্টটা স্ট্রং হোক, ভালো হোক কিংবা মন্দ হোক, আর্গুমেন্ট হ্যাজ টু বি অনার্ড। আমি কিন্তু ওই জিনিস এবং আমি যখন মানে ছিলাম ইউনিভার্সিটি অনার্স প্রোগ্রামের ডিরেক্টর ছিলাম, আমি কিন্তু কাউন্টার পয়েন্টকে ইন্ট্রোডিউস করেছি অনার্স সেমিনারে। ছাত্রদেরকে বেশি নম্বর দিতাম যারা বিরুদ্ধে বলতো, কাজে বিরুদ্ধে বলার কোনো অসুবিধা নেই। এই জন্য আমি বলছি যে আপনি যে বললেন যে মানে এখন যে নির্বাচনের যে সংখ্যানুপাতিক যে নির্বাচন, পিআর সিস্টেম যেটা, এগুলো নিয়ে অনেকে বলছেন এবং অন্যান্য বিভিন্ন বলছেন, এভরিবডি ক্যান সে এভরিথিং, কিন্তু তাতে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো আমি কারণ দেখছি না। তার কারণ আমি বলছি, নির্বাচন এই দলগুলো যে যেটা চাচ্ছে, আপনার ধরুন নিবন্ধনই তো প্রায় এখন আমাদের কত 50-60-র মতো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, প্রায় 60, হ্যাঁ। আবার দল যেগুলো আছে মাঠে 100-এর বেশি, প্রত্যেকেরই তো একটা অভিমত রয়েছে। হ্যাঁ, এই অভিমত নিয়ে তারা কিন্তু নির্বাচনে, এটা তাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের মাঝখানে যেতে পারে। জনগণ যদি মনে করে যে পিআর সিস্টেম ভালো, তাহলে মানে আমি যদি এই দল, দল নাম্বার আমি যদি ওই ম্যানিফেস্টো নিয়ে যাই এবং জনগণ যদি পছন্দ করে এবং আমাকে সেই জন্য ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে, তখন তো আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। এটাই হচ্ছে একমাত্র উপায়। এই জন্য আমি মনে করি যে অবিলম্বে নির্বাচন হওয়া উচিত এবং ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, এবং আমি মনে করি নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তি মূলক। হ্যাঁ, কারণ আপনি যদি কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু নির্বাচনটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে পৃথিবীর সবার কাছে। কোনো ভদ্র সমাজে, পৃথিবীর আপনি যে দেশগুলোতে ডেমোক্রেসিকে কালচার করা হয়, সেই দেশগুলোতে কিন্তু এই ধরনের ব্যাপার নেই। যে আপনি, হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারপরে নাৎসি পার্টিকে বিভিন্ন জায়গাতে ব্যান করা হয়েছে, নাৎসি এবং মুসোলিনির পার্টিকে, কিন্তু তারা কিন্তু আবার নিউ নাৎসি পার্টি হিসেবে অনেকে রিবার্থ হয়েছে তাদের, তাতে কিন্তু তাদেরকে থামানো যায়নি। কিন্তু মানে এই এক্সাম্পলকে ইউজ করে আপনি যদি, ওটা তো একটা বিশাল বিশ্বযুদ্ধের পরে এটা হয়েছিল, এবং তাতে যারা বিজয়ী হয়েছে তারাই কিন্তু তাদের অভিমত অন্যের উপরে ইম্পোজ করেছে। ওটা একটা দারুণ একটা স্পেশাল মোমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা ঘটেছে, ওটা তো হাজার বছরেও ঘটে না। হ্যাঁ, এটা আমরা দেখছি যে পুরো ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুটো মাত্র ওয়ার্ল্ড, মানে পুরো পৃথিবীর ইতিহাসে। কাজেই ওটা একটা স্পেশাল ইভেন্ট। কিন্তু বর্তমানে যদি আমি মনে করি যে বাংলাদেশের ব্যাপারে, যে আপনি তাহলে যদি নির্বাচনটাকে অন্তর্ভুক্তিমূলক না করতে চান, তাহলে কি আপনি আপনি কি চাইবেন যে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় যারা দালালি করেছে, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, যে দলগুলো রেপের সঙ্গে জড়িত আমরা জানি, হ্যাঁ, এবং বিচারে তাদের অনেকে সাজাও হয়েছে, সেই দলগুলোকে কি আপনি এখন ব্যান করবেন? আমার প্রশ্ন। আচ্ছা, আমি আওয়ামী লীগের কথাই আনবো। হ্যাঁ, আওয়ামী লীগের অনেকে অন্যায় করেছে, এটা আমরা সবাই কিন্তু, আওয়ামী লীগের লোকরাই এটা অনেকে অনেকে বলছে, কারণ মানুষ তো ধোয়া তুলসী পাতা নয়, আমরা জানি। হ্যাঁ, দীর্ঘকাল ক্ষমতায় থাকলে তো অনেক সময় তার অনেক বেশি এক্সেসেস হয়। কাজে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাতে তো কারো কোনো আপত্তি নেই, এবং সেটা বিচারের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে, নট পাইকারি, যে মার্ডার কেসে ঢুকিয়ে, মানে আন্দাজে শত শত লোককে ঢুকিয়ে এটা একটা মানে হাসির উদ্রেক করা। 10টা 20টা মামলা দিয়ে হয়রানি করা। হ্যাঁ, হ্যাঁ, মানে এক একটা হত্যাকাণ্ডে আপনার কয়েক শত, হাজার, হ্যাঁ, 500-600 লোককে আসামি দিয়ে, এবং তারপরে আবার ওপেন রাখা হয়েছে, এবং ওপেন, হ্যাঁ, এগুলো করে মানে অনেক অনেক লোকদেরকে, যাদেরকে মার্ডার কেসে নেওয়া হয়েছে, আমার তো মনে হয় তারা জীবনে একটা মানে পিন দিয়ে কাউকে প্রিক করতে তাদের বুক ভেঙে যাবে। এরকম লোকও আছে আমি জানি, যাদের নামে এই কেস দেওয়া হয়েছে। কাজে এগুলো অ্যাবসলিউটলি ভুয়া টাইপের কেস। কিন্তু অনেকে অন্যায় করেছে, অনেকে করাপশন করেছে, সেই করাপ্ট যে গ্রুপটা, তাদের বিরুদ্ধে আমি তো কোনো বিচার দেখছি না। মানে নো নো, নাথিং,
নো ইনডাইটমেন্ট, এবং বরং তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং তাদের টাকা পয়সায় অন্যরা মানে বর্তমান শাসক শ্রেণীর অনেকে ভালো এনজয় করছে, তাও আমরা দেখি। কাজে আমি মনে করি যে যে যেখানে ইনক্লুসিভ হবে সেখানে যে দলগুলো, যে দলের একটা দলের যদি 25% সমর্থন থাকে, আপনি তাকে ব্যান করে দেবেন, তাকে নির্বাচনে আসতে দেবেন না, তার মানে আপনি ডিফ্রাঞ্চাইজ করছেন 25% পিপলকে। চিন্তা করেন, এটা কিন্তু পৃথিবীর কোনো কালচারে এটা নেই, বর্তমানে বর্তমানে কিন্তু কোথাও নেই। আপনি অতীতের প্রায় 80 ইয়ার্স এগোর আপনি পরাধীন জার্মানির এক্সাম্পল আপনি আনতে পারবেন, পরাধীন ইটালির এক্সাম্পল আনতে পারবেন, কিন্তু সেটা তো অনেক আগে, সেটা তো 100 ইয়ার্স এর মতো হয়ে গেছে। কিন্তু বর্তমান বিশ্বে কিন্তু এ ধরনের কোনো ব্যাপার নেই যে আপনি 25% to 30% জনগণকে আপনি ডিসইনফ্রাঞ্চাইজ করে ফেলবেন। এটা তো মানে এটা এটা কেউই কোনো কোনো নর্মের ভেতর এটা পড়ে না। এই জন্য আমি মনে করি যে আমাদের মাথা ঠান্ডা করে সবাই একাত্র হয়ে নির্বাচনটাকে দিয়ে দেওয়া, এবং নির্বাচনে হবে বিচার যে কে কি। হ্যাঁ, কেউ যদি চায় পিআর পদ্ধতি, ইউ গো টু দি ইলেকশন। হ্যাঁ, তোমরা যে দলগুলো সব পিআর পদ্ধতি চাচ্ছ, তোমরা কম্বাইন্ডলি যাও। হ্যাঁ, দেখো না তো নির্বাচনে কি হয়, লেটস সি। হ্যাঁ, যদি পাবলিক তোমাদের এটা চায় তাহলে তো কারো কোনো আপত্তি নেই, তোমরাই তো গভর্নমেন্ট ফর্ম করবে এবং পিআর পদ্ধতি এনে তোমরা কায়েম করবে। কাজে এটা বিচার করবে জনগণ, এবং জনগণের বিচারের টুলসটা, উপাদানটা সেটা হলো নির্বাচন। আমি বলতে পারি যে ও আই এম দ্য মোস্ট পপুলার। হ্যাঁ, আমি একটা ছোট্ট একটা দল করে আমি বললাম যে হ্যাঁ আমি জনগণ সব, এটা কিন্তু সবাই বলছে। আপনার সমস্ত স্বৈরতান্ত্রিক ডিক্টেটররা কিন্তু এক কথা বলে যে আমার পপুলারিটি দারুণ। হ্যাঁ, আবার তারা কিন্তু ভুয়া কতগুলো ব্যাপারও করে। যেমন ধরেন আপনি মানে এক জায়গাতে গেলেন, কিছু ভিড়ে লোকে বললো যে ও আপনাকে চাই আমি 25 বছর, এই হুজুর আপনি যে এত ভালো, এটা আমরা এরশাদের সময় দেখছি, বর্তমানেও দেখছি। এগুলো সমস্ত ফালতু। নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচনে সবাইকে অ্যালাউ করা উচিত, এবং তারা এসে তাদের মানে স্বাধীনতার বিরোধিতা করার জন্য আজ থেকে 50-50 বছর আগে, আই ডোন্ট ওয়ান্ট দেম নট টু, আমি তাদেরকে ব্যান করা চাচ্ছি না, তারাও নির্বাচনে আসবে এবং অন্যান্য সব দল নির্বাচনে আসে, এবং নির্বাচনে প্রত্যেকের ম্যানিফেস্টো, তারা যদি পিআর চায় পিআর পদ্ধতি নিয়ে তারা নির্বাচনে লড়বে, তারা যদি চায় দুকক্ষ বিশিষ্ট গভর্নমেন্ট, তারা সেটাকে নিয়ে যাবে জনগণের সামনে, এবং জনগণ যদি সেটা পছন্দ করে তাদেরকে ভোট দেবে। প্লেন এন্ড সিম্পল। এই জিনিসটা যারা স্বীকার করতে চায় না, যারা নির্বাচনে পরাজয় বরণ করবে, তারাই কিন্তু এটা। এবং আপনার জানি যে নির্বাচনে মানে প্রিডিকশন করা যাচ্ছে যে কারা নির্বাচনে উইন করবে, আর বাকি সবাই কিন্তু মনে হচ্ছে একজোট, তারা বিভিন্ন পিআর এটা সেটা। হ্যাঁ, যাদের আপনার 100 জন লোক নেই, তারাও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে বর্তমান। এই আগাছাগুলোকে ঝেঁটিয়ে দূর করতে হবে। আর যদি আমি মনে করি যে আমার মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, আমার যা মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি এই ব্যাপারে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করতে চাচ্ছি যে উনি যেহেতু এই ধরনের কথা দিয়েছেন উনি করবেন। কিন্তু উনি যদি এটা না করেন এবং তফসিল ঘোষণা যদি সময় মতো না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হবে। আমি আপনার এখানে বললাম কি বললাম আপনি শুনুন, যে পলিটিক্স আমরা দেখছি, পলিটিক্স মেক্স স্ট্রেঞ্জ বেড ফেলাস। আমরা এটা জানি। হ্যাঁ, আগে যারা এক সময় মানে এক দেশ আর এক দেশের দারুণ শত্রু, জার্মানি ফ্রান্স, এখন তারা গভীর বন্ধু। আপনি লক্ষ্য করে দেখেন, হ্যাঁ, এক সময় জুইশ লোকদেরকে শেল্টার দিয়েছিল অটোমান এম্পায়ার এন্ড সাফাভিড এম্পায়ার, মুসলিম এম্পায়ার, এখন তাদের মধ্যে ঝগড়া। কাজে আজকে যাদের বন্ধুত্ব, অতীতে তাদের ছিল শত্রুতা, অতীতের শত্রু বর্তমানে বন্ধু। এইটাই হলো কালের যাত্রার ধরি শুনিতে কি পাও, রবীন্দ্রনাথের ভাষায়। কাজে আমি বলবো যে যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে উই মাইট সি স্ট্রেঞ্জ বেড ফেলাস, এবং সেটার কিন্তু সিমটমও দেখা যাচ্ছে, এজন্য কানাঘুষাও শোনা যাচ্ছে, এবং আমি কিছু রিপোর্টও পাচ্ছি যে ভবিষ্যতে যদি এই নির্বাচন দেওয়া না হয় তাহলে কিন্তু বাংলাদেশের পোলারাইজেশন হবে অ্যালং দা ইন্ডিপেন্ডেন্স ওয়ার। এই ব্যাপারে যে আপনাকে আরেক স্বাধীনতা যে যুদ্ধ হয়েছিল, এই স্বাধীনতা যুদ্ধের পক্ষের শক্তি যেগুলো আছে তারা কিন্তু প্রায় 80% অফ বাংলাদেশ, তারা এই কিন্তু বিষয়ে এই ইউনিট বি- এই মুভমেন্টে বিষয়ে চলে যেতে। এই বিষয়ে আপনাকে আরেকটা প্রশ্ন করব যে প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এমিরেট প্রফেসর ডক্টর মুস্তফা সারোয়ার। ডক্টর মুস্তফা সারোয়ার, আপনাকে আমি একটা প্রশ্ন, আপনি কথাটা কিছুক্ষণ আগে বলছেন, সেটা হলো এই যে তারেক রহমান এবং ইউনূসের লন্ডন মিটিং এর পরে কিন্তু আগেই বলছি যে এক এক ধরনের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, মনে হয় যে নির্বাচন হবে, কিন্তু এই পিআর ইস্যুটা আসার পরে অন্যরকম। এদিক দিয়ে মব যেটা শুরু হচ্ছে, আপনি মবক্রেসি বললেন, যে মব, আমি বলি মব সন্ত্রাস। এটা শুরু হওয়ার পরে যে এখন দেশের পরিস্থিতি নির্বাচনের অনুকূল নয়, আবার
ইলেকশন কমিশনও কিছু বলছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নির্বাচন কমিশনারের সাথে কিন্তু রুদ্ধদ্বার বৈঠক করছেন, কিন্তু তিনি কি বলছেন তিনি কিন্তু প্রকাশ করে নাই। এ ব্যাপারে বিএনপি অনেকটা খেপা। বিএনপি কিন্তু পরিষ্কারভাবে বলছে যে আপনি কি আলোচনা করছেন আমরা জানতে চাই। তো আমার প্রশ্নটা আপনার কাছে হলো এটা, যে এটা কি এমন হইতে পারে যে এই যে পিআর পদ্ধতিটা আনা বিএনপি কে ঠেকানোর জন্য? কারণ কারণ দেশে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, আর আপনার নির্বাচনে যদি লেভেল প্লেইং গ্রাউন্ড যেটা বলি আমরা, সেটা যদি ঠিক থাকে, তাহলে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা, মানে সমূহ সম্ভাবনা বলছি, যদি অন্য ধরনের কিছু না হয়। তো এই বিএনপি ক্ষমতায় আসুক না, বিএনপিকে আড়াল করার জন্য অন্যরা মিলে, ডক্টর ইউনূস তারা আবার নির্বাচন করে ক্ষমতা আসলো, দীর্ঘদিন তারা থাকলো, এটা কি এরকম প্রক্রিয়া মনে হয় যে বিএনপিকে আড়াল করার চেষ্টা চলছে? না না, এটা মানে আমি বলবো যে পিআর পদ্ধতিতে যারা বলছে, হ্যাঁ, তারা তো তাদের নিজস্ব স্বার্থে বলছে, এই যে দেশের স্বার্থে না। তারা দেখছে যে তাদের ক্যালকুলেশনে তারা নির্বাচনে উইন করতে পারবে, কাজে একমাত্র যদি পিআর পদ্ধতি হয় তাহলে পিআর পদ্ধতিকে ব্যবহার করে কেউই অ্যাবসলিউট মেজরিটি পাবে না। যদি কেউ অ্যাবসলিউট মেজরিটি না পায়, মানে আমি বললাম যে নাম্বার অফ পজিশন ইন দি পার্লামেন্ট, কারণ আপনি যদি মানে কেউ যদি 50%-এর বেশি ভোট পায়, হ্যাঁ, কোন দল, তাহলে সে মেজরিটি পেয়ে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে। কিন্তু আমরা বাংলাদেশের অতীতে যত রেকর্ড দেখেছি, কেউ কিন্তু তাদের বেশ সময় কিন্তু 41%-এর উপরে কেউ যায়নি। আপনি লক্ষ্য করে দেখুন, হুম হুম। সবচেয়ে বেস্ট নির্বাচন যারা যারা করেছে, এমনকি যে নির্বাচন আমরা বলি নির্বাচনটা সুষ্ঠু হয়নি, হ্যাঁ, সেখানেও কিন্তু আমরা দেখছি যে 50%-এর উপরে যায়নি কেউ। আচ্ছা, এমনি একটা পরিস্থিতিতে আমার কথা হলো যে কোনো তো কেউ তো গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না, তখন হবে কোয়ালিশন গভর্নমেন্ট। আপনি চিন্তা করেন বাংলাদেশে কোয়ালিশন গভর্নমেন্ট মানে মাছের বাজারের ব্যাপারটা আর কি, ওই যে মাছের যে অকশন হয় কিংবা ছাগলের যে অকশন, ছাগলের অকশনের চেয়েও খারাপ পরিস্থিতি হয়ে যাবে। আপনার মুরগির অকশন হবে, মানে মুরগির অকশন তো হয় না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তখন রাজনীতিবিদরা হবে চেকেন্স, ওই ওই চেকেনদের তখন অকশন হবে। কাজে এটা হবে একটা ডিসফাংশনাল বাংলাদেশ। সেই জন্যই আমার কথা হলো পিআর যারা চায়, হ্যাঁ, তোমরা চাচ্ছ, এটা তোমাদের পয়েন্ট অফ ভিউ, এটা তোমাদের কাছে এটা ভালো, ওকে, কোনো অসুবিধা নেই, তোমরা নির্বাচনে আসো ওই ম্যানিফেস্টো নেই যে আমরা পিএর পদ্ধতি চাই। হ্যাঁ, যদি পাবলিক তোমাদের পিয়ার পদ্ধতি পছন্দ করে তাহলে তো তোমাদেরকে উইন করিয়ে দেবে, তোমরা ভোট বেশি পাবে, যেহেতু পাবলিক পিয়ার চায়, হ্যাঁ, কিন্তু তাহলে তো এই তুমি পিআর কিন্তু এই পিআর পদ্ধতিতেও তো মানে কারচুপি হইতে পারে। এমন দেখা গেল যে সব ইসলামিক দলগুলি একদিক দিয়ে, যেমন সোহরাওয়ার্দী উদ্যানে গত সপ্তাহে যে মিটিংটা হলো, যেখান থেকে মেনলি এই দাবিটা উঠলো, সেখানে কি, সেখানে প্রায় সবগুলি মুসলিম মানে ইসলামিক দলগুলো, সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের প্রতিনিধিও নেওয়া হলো। আমি জানি না হিন্দু বৌদ্ধদের দল কটা আছে, একটা দল আছে আমি জানি, গেল এটা। তারপর হলো আপনার এবি পার্টি, বিপি নূরের পার্টি, এসব পার্টি মিলে দেখা গেল যে 40টা পার্টি একদিকে, আরেক দিক দিয়ে বিএনপি। বিএনপি যদি ধরেন আজকে 30% বিএনপির বলা হচ্ছে, কিন্তু আজকে কিন্তু আরেকটি পোল, বেসরকারি পোল যেটা দেখলাম, সেই পোলে দেখা গেল বিএনপির পার্সেন্টেজটা আরো কম। তো ধরা যাক বিএনপি যদি আরো কম পার্সেন্ট, 30-এর নিচে নেমে আসে, আর ওরা যদি সবাই মিলে যদি কারচুপির মাধ্যমে যদি 50 বা অন্য 50% কাছাকাছি চলে যায়, তখন তো বিএনপি মাইনাস, বিএনপিকে অপোজিশনে থাকতে হবে। তো এখানে তো কারচুপির সম্ভাবনা আছে, না তখন কি সিচুয়েশনটা হবে? ধরেন না, সবগুলি রাজনৈতিক দল বেশি পেল, বিএনপি কম পেল, তখন ধরেন বিএনপি অপোজিশনে, তাই তো? হ্যাঁ, যদি মানে নির্বাচন, আমার কথা হলো যে নির্বাচনে পাবলিক যেটা চাইবে সেটাই হওয়া উচিত। তাতে যদি বিএনপি উইন করে তাহলে তো তারা গভর্নমেন্ট ফর্ম করবে, আর যদি তারা উইন করতে না পারে, অন্যরা উইন করে, তারা গভর্নমেন্ট ফর্ম তা করবে। আপনি আস্থা হ্যাঁ রাখতে চান যে নির্বাচন মানে ফেয়ার হবে, এই এই আস্থা হ্যাঁ আপনার আছে এই সরকারের হ্যাঁ, উপর? আমার আমার ধারণা যে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনকে ম্যানিপুলেট করাটা কঠিন হবে, আমার ধারণা। হ্যাঁ, কিন্তু যে আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা ইউনূস গভর্নমেন্ট কি নির্বাচন করতে পারবে বলে আপনার মনে না, হয়? সে কিন্তু সেটা অনেকেই সেটা খুব তো সন্দেহ পোষণ করে। না, এখন ব্যাপারটা কি, ইউনুস গভর্নমেন্ট ঠিক রকম না করতে পারে, হ্যাঁ, তাতে সে নির্বাচন দিতে পারবে না, ওকে, তাকে রিজাইন করতে হবে। কারণ আমি যদি একটা জিনিস চালাতে না পারি, আমি যদি ব্যর্থ গভর্নমেন্ট হই, তাহলে তো আমি আমি হোয়াই শুড আই কন্টিনিউ? একটা যার মর্যাদা জ্ঞান আছে, যার এতটুকু আত্মমর্যাদা বোধ আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি এতটুকু আত্মমর্যাদা বোধ থাকে, উনি যদি দেখেন যে উনি আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছেন না, এবং যেটা একটা প্রি কন্ডিশন যদি হয় নির্বাচনে, তাহলে ওটাকে ব্যবহার করে উনি ওনার শাসনকে প্রলম্বিত যদি করতে যান, তাহলে উনি ওই যে বিশ্ব বাটপার হয়ে যাবে। আর যদি উনি বলেন যে হ্যাঁ, আমি তো আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছি না, আমি ব্যর্থ, কাজে আই উইল রিজাইন, এটাই পৃথিবীর সব ভদ্রলোকরা করে। আপনি লক্ষ্য করে দেখুন যে ইংল্যান্ডে যখন গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট চালাতে পারেন কিংবা কোনো ইস্যুতে ব্যর্থ হন,
উনি উনি রিজাইন দেন। এটা আমরা ভারতে পর্যন্ত দেখেছি এবং পৃথিবীর সব দেশে, জাপানে, এমনকি আমাদের এই থাইল্যান্ডে, আমাদের মানে কাছাকাছি দেশ, সব জায়গাতে এটা আমরা, ফ্রান্সে, সর্বত্র আমরা এটা দেখি। যদি কেউ গভর্নমেন্ট চালাতে না পারে, ব্যর্থ হয়, তাহলে তারা রিজাইন দিয়ে চলে যায়, অন্যের জন্য পথ করে দেয়। আমরা এ পর্যন্ত কোথাও দেখিনি যে আমি ব্যর্থ, আমি আইন শৃঙ্খলা ঠিক রকম করতে পারছি না, কাজেই আমি নির্বাচন না দিয়ে আরো 5 বছর থাকবো। মানে এটা আমি পৃথিবীতে কোথাও শুনিনি। এমনকি ওই যে ট্রাইবাল যে হয়, আমাদের যারা এখন সামাজিক ডেভেলপমেন্ট অনেক নিম্ন শ্রেণী, এমনকি মধ্যযুগে এটা ছিল যে আমি ব্যর্থ, এই জন্য আমি আরো কন্টিনিউ করবো। আমি আইন শৃঙ্খলা, মানে আপনি চিন্তা করে দেখুন, ধরুন আমি একজন অধ্যাপক, রাইট, আমি পড়াতে পারি না, আমি ক্লাসের শৃঙ্খলা আনতে পারি না, এই জন্য আমি আরো 10 বছর প্রফেসর হয়ে থাকবো। এটি এটি কি হয়? এটা আমরা কখনো শুনেছি? আমি যদি পড়াতে না পারি, আমি যদি ক্লাসের শৃঙ্খলা বজায় করতে না পারি, তাহলে তো আই এম আউট। ওইটাকে ব্যবহার করে যে আমি আরো 10 বছর আমি বসে বসে চেষ্টা করবো ক্লাসটাকে ঠিক করে আনার জন্য, এতে তো ছাত্রদের 12টা বেজে যাবে। এই জিনিসটা যারা আর্গুমেন্ট দেয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, কাজে ইনুস আরো দীর্ঘকাল থাকবে, আইন শৃঙ্খলা ভালো না, তার মানে এটা তো ওনার ব্যর্থতা। এই ব্যর্থতা রিওয়ার্ড হবে। এটা তো এমনও হইতে পারে যে ওনারাই এগুলি ক্রিয়েট করতেছেন, যে গন্ডগোলগুলি লাগে থাকুক, তাতে ইলেকশন করতে হবে না। না, তাহলে তো আমি আপনাকে যেটা বললাম যে এটা তো একদম মানে অতি নিম্ন শ্রেণীর গাধামি, বোকামি মনে করি আমি, যে আমি নিজে ব্যর্থ, এটাকে আমি ব্যবহার করব আরো আমার শাসন প্রলম্বিত করার জন্য। এর চেয়ে তো ইডিওটিক কোনো কিছু থাকতে পারে না। এবং এটা করে মানুষের চোখে ধুলি দেওয়া যে আমি আইন শৃঙ্খলা ঠিক করতে পারছি না, সেই কারণে নির্বাচন দিতে পারছি না, আমি আরো কিছুদিন হালুয়া রুটি খাবো। এটা কি বাংলাদেশের জনগণ? আপনি দেখুন, এই যে আপনি যে পোলটা বললেন, এই পোলের আমি একটা যোগ যোগ আপনাকে বলি, মানে 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 যোগফল, মানে এডিশন, আমি দেখলাম যে ওখানে 38% হলো বিএনপি, 38+, অলমোস্ট 39। 16, জামাত, 16% বোধহয় জামাত। নো, জামাত বোধহয় 25। না, 25 না 26, বোধহয় 16 হলো এনসিপি। মানে ইন টোয়েন্টিজ, হ্যাঁ। আমি যেটা দেখছি, হ্যাঁ। হুম। আর এরা আছে, এনসিপি একটা নাম্বার, আমি দুটো যোগ করেছি, সিঙ্গেল ভোটের চেয়ে কম, 3-4 পয়েন্ট কম। কাজে এই যেটা পোল হয়েছে, যে আরো একটা প্রশ্ন, যে এরা যদি সবাই এত উইন করার চান্স থাকে, এনসিপি বলল সে 300 সিট পেয়ে যাবে, 400-র মধ্যে তাহলে 300 পাবে। তাহলে ভাই তো আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন। আপনারা তো পার্লামেন্টারি গভর্নমেন্ট ফর্ম করবেন, ডেফিনিট গভর্নমেন্ট ফর্ম করবেন ফর 5 ইয়ার্স, হ্যাঁ, আরো ভবিষ্যৎ আরো আপনাদের আরো ভালো। কেন আপনারা করছেন না? আপনারা কেন এক্সকিউজ দিচ্ছেন বারবার? এটা তো সবাই, ইনক্লুডিং জামাত, জামাত যদি এত কনফিডেন্ট হয় বিজয়ের জন্য, তাহলে জামাতই বলবে যে আমি চাই নির্বাচন এই সেপ্টেম্বরে, অক্টোবরে। এনসিপি যদি মনে করে যে সে উইন করবে, ওইরকম 300 সিট পাবে, ওরা বলবে যে আমি চাই নির্বাচন আগামীকালকে হোক, তাহলে তো আমি প্রাইম মিনিস্টার হয়ে গেল, রাইট? কিন্তু ওরাই নির্বাচন ঠেকাতে চাচ্ছে, বারবার পিছিয়ে দিতে চাচ্ছে। হোয়াট ডাজ দ্যাট মিন? আমরা কি এত বোকা? আরো বেশি দিন থাকার বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনসাধারণ এবং আমাদের যে দর্শক মন্ডলী, আপনারা যারা শুনছেন, আপনাদেরকে এত বোকা ভাবা যারা ভাবে, তাদেরকে আমি মনে করি মূর্খ। তারা ভাবছে যে মানুষের চোখে ধুলি দেওয়া যায়, নির্বাচনে যদি উইন করা যেতে পারে, হ্যাঁ, ওই যে যেটা কনস্টিটিউশনালি ভ্যালিড নির্বাচন, ওয়ান পার্সন ওয়ান ভোট, হ্যাঁ, নট পিয়ার সিস্টেম, যেটা বর্তমানে কারেন্ট সিস্টেম, সেটাই তাহলে ভয় কেন? হ্যাঁ, সেটাই তো আমাদের গত 54 বছরের, 71-এর দেশ স্বাধীন হওয়ার পর হ্যাঁ, থেকে তো আমরা সেই সংসদীয় পদ্ধতিতেই চলছি। হ্যাঁ। এবং তাই আমি না? মনে করি যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন যে উনি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছেন না, ওনার পক্ষে নির্বাচন দেওয়াটা ওনার ক্যাপাসিটির মধ্যে নাই, তাহলে আমি বলবো যে অবিলম্বে, যেটা জুডিশিয়ারির হাতে আছে, যেটা তত্ত্বাবধায়ক সরকারকে রেইনস্টেট করে যারা পারবে তাদের একজনকে এনে, আমরা অতীতে দেখেছি লোক পেরেছে, এরকম অনেক লোক আছে বাংলাদেশে, তাদেরকে এনে বসিয়ে দিয়ে, এমনকি সামরিক বাহিনীকে দিয়ে দিয়ে দেওয়া যায়, তাকে বসিয়ে দিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন করে তারা ট্রান্সফার অফ পাওয়ার, এবং ওই নির্বাচনে সবাই পার্টিসিপেট করবে, এবং যারা চায় পিআর তারা পিআর ম্যানিফেস্টো নিয়ে যাবে, যারা চায় অন্যান্য বিভিন্ন সংস্কার তা নিয়ে যাবে, পার্লামেন্টে সংস্কার হবে, তারা যদি জয়লাভ করে তারা তো পেয়ে গেল। জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কোনটা চাচ্ছে, নট আমি বলবো যে আমি যেটা বলছি সেটাই সেটাই সবাইকে মানতে হবে। এটা তো একটা স্বৈরতান্ত্রিক অ্যাটিটিউড। আমরা সবাই, এই দলগুলো বলছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারা ফাইট করেছে, এখন তাদের তো অ্যাটিটিউড দেখছি স্বৈরতান্ত্রিক। নির্বাচনকে কেন তো ভয়? আপনাকে অন্য একটি প্রসঙ্গে যেতে চাই। কিছুক্ষণ আগে আপনি কথাটা বলতেন যে সেনাবাহিনীর কথা, কিন্তু এখানে যদি এরকম হয়, দেশের যে মবক্রেসি বা দেশের এই আইনশৃঙ্খলার অবনতি, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলে গণপিটুনি, ধর্ষণ,
বা ডাকাতি বা সাবেক আমলা যারা ইলেকশন কমিশনার ছিলেন, আপনি জানেন নুরুল হক সাহেবকে গলায় জুতোর মালা, এই যে অবনতি, এতে সেনাবাহিনী নীরব কেন? এবং এখানে আরেকটা কথা আপনাকে বলার দরকার, যে সেটা হলো যে সেনাবাহিনী নিয়ে এত কটূক্তি, এই যে ছাত্রদের যারা ছিল, বা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা সেনাবাহিনীকে অনেক বাজে বাজে কথা বলেছে। এমনকি বি পার্টির যে তথাকথিত ব্যারিস্টার ফুহাদ, সে সেনানিবাস ঘুরিয়ে দেওয়ার কথা বলছে। তারপরেও দেশের এই আইন শৃঙ্খলা অবনতিতে সেনাবাহিনী নীরব কেন? এমনও তো অনেক মানুষ ভাবতেছে যে সেনাবাহিনী সাময়িক এসে দেশটাকে ঠিক করুক, সেনাবাহিনীর আন্ডারে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার হোক, হয়ে নির্বাচন দেখে, কি মনে করেন? আমি একটা জোকস মানে জোকিংলি একটা কথা বলবো। আমি অনেক আগে একটা বই লেখার মানে ইংরেজিতে একটা উপন্যাস লেখার চেষ্টা করছিলাম, শেষ করতে পারিনি। এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আগের যে জেনারেলরা ছিল মইনুদ্দিন, ওই বইটার টাইটেলটা ছিল দি জেনারেল উইদাউট, হ্যাঁ আমি কিন্তু বলি নাই হোয়াট ইজ উইদাউট, এখন আমি আপনার এই প্রোগ্রামে বলবো। দি জেনারেল, এটা কিন্তু সবাই বুঝে ফেলছে, দ্য জেনারেল উইদাউট, দ্যাটস রাইট, হ্যাঁ বুঝে ফেলছি। জেনারেল উইদাউট বলস, এটা কিন্তু রাইট। ওটাকে আমি উজ্জ্ব রেখেছিলাম। বইয়ের টাইটেলে ছিল দি জেনারেল উইদাউট, মানে উইদাউট বলস। আমি আই এম নট গোইং টু গিভ দ্যাট টাইটেল টু দি কারেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আমি বলবো না যে হি ইজ দ্য জেনারেল উইদাউট বলস, কিন্তু অনেক সময় আমার মনে হয় ওনার কতগুলো গুণ আমি বলবো। যেমন উনি ইচ্ছা করলে ওই মানে অগস্টের 5 থেকে 6 7 তারিখে উনি কিন্তু ক্ষমতা দখল করতে পারতেন ইজি, কিন্তু উনি ওটা করেননি। কাজে এজন্য আমি ওনাকে সাধুবাদ দেবো যে হি ইজ এ গুড, মানে উনি হি ইজ নট এ কিন্তু গ্রিডি এটা ম্যান। এমনও তো হইতে পারে উনি না করে বরং ভুল করছে, দেশের পরিস্থিতি আজকে এরকম পজিশনে না, আসতে। সেটা হয়তো মানে মানে ভবিষ্যৎ এটাকে আরো মানে ভালো করে বলতে পারবে, এখনো আমরা কিন্তু সে সিদ্ধান্তে যেতে পারছি না। কিন্তু উনি অ্যাটলিস্ট যে গ্রিডি না, গুণ আমি বলবো। যেমন উনি ইচ্ছা করলে ওই যেমন উনি ইচ্ছা করলে অগস্টের 5 থেকে 6 7 তারিখে উনি কিন্তু ক্ষমতা দখল করতে পারতেন ইজিলি, কিন্তু উনি ওটা করেন। কাজে এজন্য আমি ওনাকে সাধুবাদ দেবো যে হি ইজ এ গুড, মানে উনি হি ইজ নট এ কিন্তু গ্রিডি এটা ম্যান। এমনও তো হইতে পারে উনি না করে বরং ভুল করছে, দেশের পরিস্থিতি আজকে এরকম পজিশনে না, আসতে। সেটা হয়তো মানে মানে ভবিষ্যৎ এটাকে আরো মানে ভালো করে বলতে পারবে, এখনো আমরা কিন্তু সে সিদ্ধান্তে যেতে পারছি না। কিন্তু উনি অ্যাটলিস্ট যে গ্রিডি না, যে উনি যে ক্ষমতা দখল করা, এটা হলো জেনারেল নুরুদ্দিনের মতো। জেনারেল নুরুদ্দিন যেমন ছিলেন আমাদের এরশাদের সময়, জেনারেল নুরুদ্দিন টাইপের এই ভদ্রলোক মনে হচ্ছে, যে উনি গ্রিডি না, এবং হি সিমস টু বি ভেরি অনেস্ট এবং ডিসিপ্লিনড পার্সন। আমি মনে করি যে উনি সহ্য করছেন, কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? 32 নম্বর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়, হ্যাঁ। মন্দির ভাঙ্গা হয়, রেপ করা হয়, আওয়ামী ফেসিস্ট বলে লোকজনকে মানে ইসে করা হচ্ছে। আপনি বললেন যে একজনের বিরুদ্ধে 5টা 10টা 20টা মামলা এবং অন্য আরো মামলা আছে, এরকম হুমকি দেওয়া হয়। তো এই প্রেক্ষিতে সেনাবাহিনী নীরব থাকবে কেন? আমাদের দেশে কি এর আগে সেনাবাহিনীর শাসক ছিল না, না, বা না, সেনাবাহিনীরা ইনভলভ ছিল হয়নি? আমার যেন মনে হয় যে এই বর্তমানের যে সেনা প্রধান, হ্যাঁ উনি আমার মনে হয় তার ক্ষমতা দখলের ব্যাপারে একটা অনীহা রয়েছে। হি ডাজন্ট ওয়ান্ট টু ক্ষমতা দখল করা, এবং আপনি লক্ষ্য করে দেখুন ওটা কিন্তু হবে আনকনস্টিটিউশনাল। আপনি দেখুন যে ওনার এখন যেটা আন্ডার, গভর্নমেন্ট আছে এটাও তো আনকনস্টিটিউশনাল এটাও বলা একটা যায়। আনকনস্টিটিউশনাল, এবং এটা শুধু আনকনস্টিটিউশনালই নয়, কনস্টিটিউশনের কোথাও নেই ইন্টারিম গভর্নমেন্ট, না, কোথাও নেই। হ্যাঁ। না। আচ্ছা, এক, দুই, মানে কনস্টিটিউশনের 106 ধারার অনুযায়ী যে আমাদের জুডিশিয়ারির যে অ্যাপিলেট ডিভিশন এটাকে ওকে করেছে, সেটাও তো একটা ফেক। তাতে যে চিফ জাস্টিস এবং আরেকজন জাস্টিস ওনারা ছিলেন সেনা কাস্টডিতে, ওনারা তো মানে সুপ্রিম কোর্ট মানে হাইকোর্টের অফিসে ছিলেন না। কাজে কার সই ওখানে? ওই ডকুমেন্ট তো কেউ দেখাচ্ছে না। যে 106-এর মাধ্যমে যে এই সরকার ক্ষমতায় আসছে, সেটাও তো আমার মনে হয় একদম অ্যাবসলিউটলি ফেক। কারণ যে চিফ জাস্টিস এবং আরেকজন জাস্টিস ওনারা পালিয়েছিলেন তখন ইন দি ক্যান্টনমেন্ট। কাজে তখন এখানে কে সই দিল? হ্যাঁ, এটা তো স্পিকারও পদত্যাগ করলেন। না, স্পিকার তো গেল, কিন্তু এই যে 106-এর যে ধারাটা হুম। মাধ্যমে এই গভর্নমেন্টকে মানে ওকে করা হল, সেটাও ঠিক না। সেটাও কিন্তু একটা মানে আর্গুমেন্ট দেওয়া হচ্ছে, তা সেটা কন্ট্রোভার্সিয়াল। কিন্তু মজার জিনিস যে ওই ডকুমেন্টে যে সবার সিগনেচার আছে, বলছে আমরা তো সেই সিগনেচার দেখতে চাই। কারণ চিফ জাস্টিস এবং সেই সময় চিফ জাস্টিস এবং এনায়েতুর রহমান আরেকজন জাস্টিস, ওনারা ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন। তাহলে হাইকোর্টে এসে কারা সই করলো? তাদেরকে ভূত এসে, প্রেতাত্মা, ওনাদের একটা ভূত এসে ওখানে সই দিল? আমরা উই ওয়ান্ট টু সি, কিন্তু ওটা তো কেউ দেখাচ্ছে না। কাজেই এই সরকারে আসলে কোন রকমে এরকম কথা বলছে শেখ হাসিনার সাইন নিয়ে, ওই রকম কথা আছে। ওটা ওটা নিয়েও সেই কথা আছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই এটা কথাগুলো আছে। এটা যে ডকুমেন্টটাকে তারা ব্যবহার করেছে এই গভর্নমেন্টের জন্য,
এর রেশনালাইজেশনের জন্য, সেই ডকুমেন্টটাই তো ভুয়া, ফেক। কাজে আমার মনে হচ্ছে যে আপনি যে কথা বললেন যে ওই যে সামরিক বাহিনীর প্রধান, আমার মনে হচ্ছে যেন উনি কি বলবো, যে যেমন ধরেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, কিংবা যেমন ধরেন ইংল্যান্ডের সামরিক বাহিনী, ভারতের সামরিক বাহিনী, এরা কিন্তু কোনোদিন কুদেতা করবে না। এরা কিন্তু কেউ করে না। এদের এদের সামরিক বাহিনীর যে ডিসিপ্লিন, যে আইন শৃঙ্খলা তারা ফলো করে। আমার মনে হয় যে বর্তমানে সেনা প্রধানকে আমরা যতই বাইরে থেকে অপবাদ দেই না কেন, আমার যেন মনে হচ্ছে হি ইজ এ হার্ডকোর প্রফেশনাল, যে কারণে উনি গায়ে পড়ে গিয়ে ক্ষমতা দখল করছেন না। গুণ আমি বলবো, যেমন উনি ইচ্ছা করলে ওই মানে অগস্টের 5 থেকে 6 7 তারিখে উনি কিন্তু ক্ষমতা দখল করতে পারতেন ইজি, কিন্তু উনি ওটা করেননি। কাজে এজন্য আমি ওনাকে সাধুবাদ দেবো যে হি ইজ এ গুড, মানে উনি হি ইজ নট এ কিন্তু গ্রিডি এটা ম্যান। এমনও তো হইতে পারে উনি না করে বরং ভুল করছে, দেশের পরিস্থিতি আজকে এরকম পজিশনে না, আসতো। সেটা হয়তো মানে মানে ভবিষ্যৎ এটাকে আরো মানে ভালো করে বলতে পারবে, এখনো আমরা কিন্তু সে সিদ্ধান্তে যেতে পারছি না। কিন্তু উনি অ্যাটলিস্ট যে গ্রিডি না, যে উনি যে ক্ষমতা দখল করা, এটা হলো জেনারেল নুরুদ্দিনের মতো। জেনারেল নুরুদ্দিন যেমন ছিলেন আমাদের এরশাদের সময়, জেনারেল নুরুদ্দিন টাইপের এই ভদ্রলোক মনে হচ্ছে, যে উনি গ্রিডি না, এবং হি সিমস টু বি ভেরি অনেস্ট এবং ডিসিপ্লিনড পার্সন। আমি মনে করি যে উনি সহ্য করছেন, কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? 32 নম্বর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়, হ্যাঁ, মন্দির ভাঙ্গা হয়, রেপ করা হয়, মানে আওয়ামী ফেসিস্ট বলে লোকজনকে মানে ইসে করা হচ্ছে। আপনি বললেন যে একজনের বিরুদ্ধে 5টা 10টা 20টা মামলা এবং অন্য আরো মামলা আছে, এরকম হুমকি দেওয়া হয়। তো এই প্রেক্ষিতে সেনাবাহিনী নীরব থাকবে কেন? আমাদের দেশে কি এর আগে সেনাবাহিনীর শাসক ছিল না, না, বা না, সেনাবাহিনীরা ইনভলভ ছিল। হয়নি? আমার যেন মনে হয় যে এই বর্তমানের যে সেনা প্রধান, হ্যাঁ, উনি আমার মনে হয় তার ক্ষমতা দখলের ব্যাপারে একটা অনীহা রয়েছে। হি ডাজন্ট ওয়ান্ট টু মানে মানে ক্ষমতা দখল করা। এবং আপনি লক্ষ্য করে দেখুন, ওটা ওটা কিন্তু হবে আনকনস্টিটিউশনাল। হ্যাঁ, আপনি দেখুন যে ওনার এখন আন্ডার, যেটা গভর্নমেন্ট আছে এটাও তো আনকনস্টিটিউশনাল এটাও বলা একটা যায়। আনকনস্টিটিউশনাল, এবং এটা শুধু আনকনস্টিটিউশনালই নয়, মানে কনস্টিটিউশনের কোথাও নেই ইন্টারিম গভর্নমেন্ট, না, কোথাও নেই। হ্যাঁ, না। আচ্ছা, এক। দুই, মানে কনস্টিটিউশনের 106 ধারার অনুযায়ী যে মানে ইসের মানে আমাদের জুডিশিয়ারির যে অ্যাপিলেট ডিভিশন এটাকে ওকে করেছে, হ্যাঁ, সেটাও তো একটা ফেক। তাতে যে চিফ জাস্টিস এবং আরেকজন জাস্টিস, ওনারা ছিলেন সেনা কাস্টডিতে, ওনারা তো মানে সুপ্রিম কোর্ট মানে হাইকোর্টের অফিসে ছিলেন না। কাজে কার সই ওখানে? ওই ডকুমেন্ট তো কেউ দেখাচ্ছে না। যে 106-এর মাধ্যমে যে এই সরকার ক্ষমতায় আসছে, সেটাও তো আমার মনে হয় একদম অ্যাবসলিউটলি ফেক। কারণ যে চিফ জাস্টিস এবং আর আরেকজন জাস্টিস, ওনারা পালিয়েছিলেন তখন ইন দি ক্যান্টনমেন্ট। হ্যাঁ, কাজে তখন এখানে কে সই দিল? হ্যাঁ, এটা তো, স্পিকারও পদত্যাগ করলেন। না, স্পিকার তো গেল, কিন্তু এই যে 106-এর যে ধারাটা হুম। মাধ্যমে এই গভর্নমেন্টকে মানে ওকে করা হলো, হ্যাঁ, সেটাও ঠিক না। সেটাও কিন্তু একটা মানে মানে যে আর্গুমেন্ট দেওয়া হচ্ছে, তা সেটা কন্ট্রোভার্সিয়াল। কিন্তু মজার জিনিস যে ওই ডকুমেন্টে যে সবার সিগনেচার আছে, বলছে আমরা তো সেই সিগনেচার দেখতে চাই। কারণ চিফ জাস্টিস এবং সেই সময় চিফ জাস্টিস এবং এনায়েতুর রহমান আরেকজন জাস্টিস, ওনারা ক্যান্টনমেন্টে পালিয়েছে। তাহলে হাইকোর্টে এসে কারা সই করলো? তাদেরকে ভূত এসে, প্রেতাত্মা, ওনাদের একটা ভূত এসে ওখানে সই দিল? আমরা উই ওয়ান্ট টু সি, কিন্তু ওটা তো কেউ দেখাচ্ছে না। কাজেই এই সরকারের আসলে কোন রকমের, এরকম কথা বলছে শেখ হাসিনার সাইন নিয়ে, ওই রকম কথা আছে। ওটা ওটা নিয়ে হচ্ছে এই কথা আছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা আছে। এটা যে ডকুমেন্টটাকে তারা ব্যবহার করেছে এই গভর্নমেন্টের জন্য, এর ন্যাশনালাইজেশনের জন্য, সেই ডকুমেন্টটাই তো ভুয়া, ফেক। কাজে আমার মনে হচ্ছে যে যে আপনি যে কথা বললেন যে ওই যে সামরিক বাহিনীর প্রধান, আমার মনে হচ্ছে যেন উনি কি বলবো, যে যেমন ধরেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, কিংবা যেমন ধরেন ইংল্যান্ডের সামরিক বাহিনী, ভারতের সামরিক বাহিনী, এরা কিন্তু কোনোদিন কুদেতা করবে না। এরা কিন্তু কেউ করে না। এদের এদের সামরিক বাহিনীর যে ডিসিপ্লিন, যে আইন শৃঙ্খলা তারা ফলো করে। আমার মনে হয় যে বর্তমানে সেনা প্রধানকে আমরা যতই বাইরে থেকে অপবাদ দেই না কেন, আমার যেন মনে হচ্ছে হি ইজ এ হার্ডকোর প্রফেশনাল, যে কারণে উনি গায়ে পড়ে গিয়ে ক্ষমতা দখল করছেন না। কিন্তু যদি যেমন ধরুন আমি একটা সিনারিও বলছি, দেশের পরিস্থিতি যদি খুব জটিল হয়ে যায়, যদি ধরুন নির্বাচনের শিডিউল ঘোষণা করা না হয় সময় মতো, তাতে যদি বিশৃঙ্খলার
সৃষ্টি হয়, তাহলে কিন্তু যে প্রেসিডেন্ট, ওনার কিন্তু ওই অথরিটি রয়েছে, ওনার কিন্তু প্রাইম মিনিস্টারের সই লাগবে না। স্পেশাল সার্কামস্ট্যান্সে ওনার কিন্তু অধিকার রয়েছে, উনি এমার্জেন্সি ঘোষণা করতে পারবেন। এবং এমার্জেন্সি ঘোষণা করে উনি যদি তখন সামরিক বাহিনীর প্রধানকে বলেন, মানে ওয়াকারুজ্জামানকে, যে আপনি আপনি ক্ষমতায়, মানে এক্সিকিউটিভ পজিশনসটা আপনি নিয়ে নিয়ে নেন, আপনাকে দেওয়া হচ্ছে, তাহলে তো উনি, ওনার কোনো অসুবিধা নেই, হি ক্যান কাম। কারণ দেন ইট ফলোজ, উনি যে ডিসিপ্লিনড জেনারেল, উনি যে অনেক সভ্য জগতের যে নর্মস গুলো ফলো করেন, এটা কিন্তু সেনাবাহিনীর আইনের মধ্যেই লেখা থাকে। হ্যাঁ, গুণ আমি বলবো, যেমন উনি ইচ্ছা করলে ওই মানে অগস্টের 5 থেকে 6 7 তারিখে উনি কিন্তু ক্ষমতা দখল করতে পারতেন ইজিলি, কিন্তু উনি ওটা করেননি। কাজে এজন্য আমি ওনাকে সাধুবাদ দেব, যে হি ইজ এ গুড, মানে উনি হি ইজ নট এ কিন্তু গ্রিডি এটা ম্যান। এমনও তো হইতে পারে উনি না করে বরং ভুল করছে, যে দেশের পরিস্থিতি আজকে এরকম পজিশনে না, আসতো। সেটা হয়তো মানে মানে ভবিষ্যৎ এটাকে আরো মানে ভালো করে বলতে পারবে, এখনো আমরা কিন্তু সে সিদ্ধান্তে যেতে পারছি না। কিন্তু উনি অ্যাটলিস্ট, উনি যে গ্রিডি না, যে উনি যে ক্ষমতা দখল করা, এটা হলো জেনারেল নুরুদ্দিনের মতো। জেনারেল নুরুদ্দিন যেমন ছিলেন আমাদের এরশাদের সময়, জেনারেল নুরুদ্দিন টাইপের এই ভদ্রলোক মনে হচ্ছে, যে উনি গ্রিডি না, এবং হি সিমস টু বি ভেরি অনেস্ট এবং ডিসিপ্লিনড পার্সন। আমি মনে করি যে উনি সহ্য করছেন, কিন্তু বাট এটা কিভাবে সম্ভব? 32 নম্বর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়, হ্যাঁ, মন্দির ভাঙ্গা হয়, রেপ করা হয়, মানে আওয়ামী ফেসিস্ট বলে লোকজনকে মানে ইসে করা হচ্ছে। আপনি বললেন যে একজনের বিরুদ্ধে 5টা 10টা 20টা মামলা এবং অন্য আরো মামলা আছে, এরকম হুমকি দেওয়া হয়। তো এই প্রেক্ষিতে সেনাবাহিনী নীরব থাকবে কেন? আমাদের দেশে কি এর আগে সেনাবাহিনীর শাসক ছিল না, না, বা না, সেনাবাহিনীরা ইনভলভ ছিল। হয়নি? আমার যেন মনে হয় যে এই বর্তমানের যে সেনা প্রধান, হ্যাঁ, উনি, আমার মনে হয় তার ক্ষমতা দখলের ব্যাপারে একটা অনীহা রয়েছে। হি ডাজন্ট ওয়ান্ট টু, মানে মানে ক্ষমতা দখল করা। এবং আপনি লক্ষ্য করে দেখুন, ওটা ওটা কিন্তু হবে আনকনস্টিটিউশনাল। হ্যাঁ, আপনি দেখুন যে উনার এখন যেটা আন্ডারে, গভর্নমেন্ট আছে এটাও তো আনকনস্টিটিউশনাল এটাও বলা একটা যায়। আনকনস্টিটিউশনাল, এবং এটা শুধু আনকনস্টিটিউশনালই নয়, মানে কনস্টিটিউশনের কোথাও নেই ইন্টারিম গভর্নমেন্ট, না, কোথাও নেই। হ্যাঁ, না। আচ্ছা, এক। দুই, মানে কনস্টিটিউশনের 106 ধারার অনুযায়ী, যে মানে ইসের মানে আমাদের জুডিশিয়ারির যে অ্যাপিলেট ডিভিশন এটাকে ওকে করেছে, হ্যাঁ, সেটাও তো একটা ফেক। তাতে যে চিফ জাস্টিস এবং আরেকজন জাস্টিস, ওনারা ছিলেন সেনা কাস্টডিতে, ওনারা তো মানে সুপ্রিম কোর্ট, মানে হাইকোর্টের অফিসে ছিলেন না। কাজে কার সই ওখানে? ওই ডকুমেন্ট তো কেউ দেখাচ্ছে না। যে 106-এর মাধ্যমে যে এই সরকার ক্ষমতায় আসছে, সেটাও তো আমার মনে হয় একদম অ্যাবসলিউটলি ফেক। কারণ যে চিফ জাস্টিস এবং আরেকজন জাস্টিস, ওনারা পালিয়েছিলেন তখন ইন দি ক্যান্টনমেন্ট। হ্যাঁ, কাজে তখন এখানে কে সই দিল? হ্যাঁ, এটা তো, স্পিকারও পদত্যাগ করলেন। না, স্পিকার তো গেল, কিন্তু এই যে 106-এর যে ধারাটা হুম। মাধ্যমে এই গভর্নমেন্টকে মানে ওকে করা হলো, হ্যাঁ, সেটাও ঠিক না। সেটাও কিন্তু একটা মানে মানে যে আর্গুমেন্ট দেওয়া হচ্ছে, তা সেটা কন্ট্রোভার্সিয়াল। কিন্তু মজার জিনিস, যে ওই ডকুমেন্টে যে সবার সিগনেচার আছে, বলছে আমরা তো সেই সিগনেচার দেখতে চাই। কারণ চিফ জাস্টিস এবং সেই সময় চিফ জাস্টিস এবং এনায়েতুর রহমান আরেকজন জাস্টিস, ওনারা ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন। তাহলে হাইকোর্টে এসে কারা সই করলো? তাদের কি গোস্ট, তাদেরকে ভূত এসে, প্রেতাত্মা, ওনাদের একটা ভূত এসে ওখানে সই দিল? আমরা উই ওয়ান্ট টু সি, কিন্তু ওটা তো কেউ দেখাচ্ছে না। কাজেই এই সরকারের আসলে কোন রকমের, এরকম কথা বলছে শেখ হাসিনার সাইন নিয়ে, ওই রকম কথা আছে। হ্যাঁ, ওটা ওটা নিয়ে হচ্ছে এই কথা আছে। কিন্তু এটা, আছে। এটা যে ডকুমেন্টটাকে তারা ব্যবহার করেছে এই গভর্নমেন্টের জন্য, এর ন্যাশনালাইজেশনের জন্য, সেই ডকুমেন্টটাই তো ভুয়া, ফেক। কাজে আমার মনে হচ্ছে যে, যে আপনি যে কথা বললেন যে ওই যে সামরিক বাহিনীর প্রধান, আমার মনে হচ্ছে যেন উনি আহ, মানে কি বলবো, যে যেমন ধরেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, কিংবা যেমন ধরেন ইংল্যান্ডের সামরিক বাহিনী, ভারতের সামরিক বাহিনী, এরা কিন্তু কোনোদিন কুদেতা করবে না। এরা কিন্তু কেউ করে না। এদের এদের সামরিক বাহিনীর যে ডিসিপ্লিন
যে আইন শৃঙ্খলা তারা ফলো করে। আমার মনে হয় যে বর্তমানে সেনা প্রধানে কে আমরা যতই বাইরে থেকে অপবাদ দেই না কেন, আমার যেন মনে হচ্ছে হি ইজ এ হার্ডকোর প্রফেশনাল, যে কারণে উনি গায়ে পড়ে গিয়ে ক্ষমতা দখল করছেন না। কিন্তু যদি, যেমন ধরুন আমি একটা সিনারিও বলছি, দেশের পরিস্থিতি যদি খুব জটিল হয়ে যায়, হ্যাঁ, যদি ধরুন নির্বাচনের শিডিউল ঘোষণা করা না হয় সময় মতো, তাতে যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে কিন্তু যে প্রেসিডেন্ট, উনি কিন্তু, ওনার কিন্তু ওই অথরিটি রয়েছে, ওনার কিন্তু প্রাইম মিনিস্টারের সই লাগবে না। স্পেশাল সার্কমস্ট্যান্সে ওনার কিন্তু অধিকার রয়েছে, উনি এমার্জেন্সি ঘোষণা করতে পারবেন। এবং এমার্জেন্সি ঘোষণা করে উনি যদি তখন সামরিক বাহিনীর প্রধানকে বলেন, মানে ওয়াকারুজ্জামানকে, যে আপনি আপনি ক্ষমতায়, মানে এক্সিকিউটিভ পজিশনসটা আপনি নিয়ে নিয়ে নেন, হ্যাঁ, আপনাকে দেওয়া হচ্ছে, তাহলে তো উনি, ওনার কোনো অসুবিধা নেই, হি ক্যান কাম। কারণ দেন ইট ফলোজ, উনি যে ডিসিপ্লিনড জেনারেল, উনি যে অনেক সভ্য জগতের যে নর্মস গুলো ফলো করেন, এটা কিন্তু সেনাবাহিনীর আইনের মধ্যেই লেখা থাকে, হ্যাঁ, সেটাকে উনি অক্ষরে অক্ষরে পালন করছেন। উনি কিন্তু কোথাও গায়ে পড়ে গিয়ে করছেন না কিছু উইদাউট অর্ডার। আপনি লক্ষ্য করে দেখুন। কাজে আমার যেন মনে হয় যে এই ভদ্রলোককে আমি কিন্তু কঠোর ভাষায় আহ, আমি সমালোচনা করব না। কারণ উনি কিন্তু যে ক্ষমতা দখল করতে পারতেন উনি করেননি। এবং আরো একটা ব্যাপার, যে যখন 4 তারিখে, 5 তারিখে উনি কিন্তু যে জনগণের দিকে গুলি করতে পারতেন, হ্যাঁ, কিন্তু উনি সেটা করেননি। তাহলে হয়তো কয়েক হাজার মারা যেত, হাজার হাজার মারা যেতে পারতো, ওটা উনি করেননি। এই জন্য আমি ওনাকে সাধুবাদ দেব, যে অ্যাটলিস্ট দিস জেন্টলম্যান, ওটাও কিন্তু আর্মি কোডে আছে, যে উপর থেকে অর্ডার আসলে সে অর্ডারটা যদি ঠিক না হয়, হ্যাঁ, তাহলে সেটা পালন করবে না সামরিক বাহিনী। উনি ওটা ফলো করেছেন, তাতে আমার যেন মনে হচ্ছে যে জেনারেল ওয়াকুরুজ্জামানকে আমি মনে করব যে বাংলাদেশের খুব রেয়ার একটা ভালো লোক, যেটা খুব পাওয়া যায় না। যে যায় লঙ্কায় সে হয় রাবণ। রাবণ। উনি আমার মনে হয় সেই ধরনের চরিত্র না, আমার মনে হচ্ছে। ঠিক আছে, আপনি ওটা ভাবতেই পারেন, কিন্তু আপনি আপনি একটা জিনিস আবার পাশাপাশি এটাও ভাবতে হবে। আপনি দেখুন, এই ওয়াকারুজ্জামানই তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ডারেই ছিলেন। কিন্তু হুম। এই বিপ্লবের পরে ছাত্র সমন্বয়কারীরা এবং এই যে ব্যারিস্টার ফুহাদ যেভাবে সেনাবাহিনী বাস ঘুরিয়ে দেওয়া হবে, বা এই যে পিনাকি যে লন্ডন থেকে বসে যেভাবে ওয়াকারুজ্জামানকে মানে গালি গালাজ করছে, আপনি কি মনে করেন যে ওই সময়ে যদি বাংলাদেশে শেখ হাসিনার আমলে কোনো লোক সেনা বাহিনীকে এরকম ভাষায় কথা বলতো, তো তারা রক্ষা পেত? আজকে ওরা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, টকশো করে বেড়াচ্ছে। না, এটা এটা আপনি একটা খুব সুন্দর কথা বলছেন। এটা আমি যেটা বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আগেই প্রথম শুরু করেছিলাম যে অল দ্য মবক্রেসি যা হচ্ছে, হ্যাঁ, এগুলো ক্লিয়ার কাট, কিন্তু উনি তো কিছু করছেন না। উনি তো, এই জন্যই তো আমি বললাম যে ইতিহাস ভবিষ্যতে ওনার সম্পর্কে যখন লিখবে, ওনার শাসনকালটাকে বলবে মবক্রেটিক টাইম অফ বাংলাদেশ, যে মবক্রেটিক সময়, বাংলাদেশের মবক্রেসির সময়, এটা ওনাকে বলা হবে। এবং এবং এর সঙ্গে আরো অ্যাড করা হবে জঙ্গি, হ্যাঁ, যে আমরা দেখেছি যে কারাগার থেকে যে জঙ্গিদেরকে বের করে নিয়ে গেছে, উনি তাদেরকে ধরারও চেষ্টা করেননি। উনি, মানে ধরার চেষ্টা করার যেমন একটা কমন জিনিস, যেটা যুক্তরাষ্ট্রে আমরা দেখি সবসময় করে, যে এই ধরনের ক্রিমিনালদেরকে ছবি ছাপিয়ে আপনি সব জায়গাতে টানিয়ে দেন। পোস্ট অফিসে, আপনি যদি পোস্ট অফিসে যান, থাকে যে এদেরকে ধরিয়ে দেন। এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস করেননি। ওই যে জঙ্গিগুলো, হ্যাঁ, যারা বেরিয়ে গেছে, উনি তো তাদেরকে ধরার যে, প্রায় 800 বেরিয়ে গেছে। হ্যাঁ, এই ধরার যে প্রাথমিক যেটা পর্যায়, হ্যাঁ, যে ওদের নামে আপনি ছবি দিয়ে আপনি চারিদিকে দেবেন যে এদেরকে ধরিয়ে দাও, হ্যাঁ, এবং কিছু, মানে টাকা, মানে কয়েক লক্ষ টাকা তো কিছুই না, হ্যাঁ, তাই দিয়ে উনি করতে পারতেন। হ্যাঁ, তাহলে আমি বুঝতাম যে ওনার একটা সিনসিয়ারিটি রয়েছে। কিন্তু আমার, ওনার যে উপদেষ্টা পরিষদে, আমার মনে হয় ভবিষ্যতে যখন সব জিনিস ডাস্ট উইল সেটেল, এই উপদেষ্টা পরিষদের অনেককে ট্রিজনের কেছে বিচার করতে হবে। কারণ আমরা জানতে চাই ওই উপদেষ্টা পরিষদে এই জিনিসগুলো কখনো আলোচনা হয়েছে কিনা, এর উপরে কোনো ভোট হয়েছে কিনা, এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো, এই যে জঙ্গিরা বেরিয়ে গেল, এই জঙ্গিতে ধরার জন্য কোন রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কিনা উপদেষ্টা পরিষদে, আমরা তা দেখতে চাই। যদি না হয়ে থাকে, তাহলে এরা যারা, এদের প্রত্যেককে ধরে ঝেঁটিয়ে এদেরকে ফায়ারিং স্কোয়াডে এদের বিচার হওয়া উচিত।
এবং ওই বিচার হতে হবে সুষ্ঠু, কারণ আমাদের দেশে কিন্তু আইন রয়েছে, ট্রিজনের আইন রয়েছে, এবং এই ট্রিজন আইনে এগুলোর প্রত্যেককে চরম একদম মানে ফায়ারিং স্কোয়াডে মানে ওদেরকে হত্যা করতে হবে, ওদেরকে প্রিয় শাস্তি দিতে দর্শক, হবে। আজ এ পর্যন্তই। আপনারা শুনছিলেন ডক্টর মোস্তফা সারোয়ারের সঙ্গে আলাপচারিতা। পরবর্তীতে অন্য কোনো গেস্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।